৭১ এদিনে অপারেশন সার্চ লাইটের নামে চলে গণহত্যা, আন্তর্জাতিক আদালতে বিচার দাবি। মানবতা বিরোধী বিচারে সফল ট্রাইব্যুনাল দাবি প্রসিকিউটরের, পলাতক আসামিদের ধরতে না পারায় হতাশা। কুড়িগ্রামে গড়ে উঠছে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল, উত্তরাঞ্চলবাসী ভাগ্য বদলে যাওয়ার প্রত্যাশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। ৭১-২৫ মার্চ মানবতার ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড, অপারেশন সার্চ লাইটের নামে বাঙালি নিধন। ঢাকা সহ সারা দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা। ওই রাতে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর থেকে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। ৫০ বছর পেরোলেও বর্বরোচিত গণহত্যার সাথে জড়িত পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের বিচারের আওতায় আনা যায়নি। আন্তর্জাতিক আদালতে তাদের বিচার দেখতে চান শহীদ পরিবারের সদস্যরা। রিপোর্ট দীপু শিকদারের। ৭১-২৫ মার্চ রাতের আধারে ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হায়নারা। গণহত্যা থেকে বাদ যায়নি নারী, শিশু কেউ। অপারেশন সার্চলাইটের নামে নির্বিচারে বাঙালি নিধনের নির্দেশ দেয় সামরিক শাসক ইয়াহিয়া খান। জঘন্য ওই অপারেশনের নেতৃত্বে জেনারেল টিক্কা খান। রাজারবাগ পুলিশ লাইনে প্রতিরোধ গড়ে তোলে বীর পুলিশ সদস্যরা। হত্যাকাণ্ড চালানো হয় পিলখানায়ও। রক্তাক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মচারীদের সারি বেঁধে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে পাকিস্তানি বাহিনী। তৎকালীন জগন্নাথ হলের প্রভোস্ট জ্যোতিময় গুহ ঠাকুর তার কন্যার সামনেই ধুকে ধুকে মারা যান। তারা জিজ্ঞেস করে প্রফেসর সাহেব কাহা হয় উর্দু ভাষায়। তখন মা বলে যে হ্যাঁ কেন, তো বলছে উনকে লে যায়গা। বিকট ৮টা গুলির আওয়াজ এরকম শোনা গেল। বাড়ির সামনে দিয়ে গিয়ে দেখি যে বাবা পড়ে আছে, গুলিবিদ্ধ অবস্থা কিন্তু সচেতন। বলল যে আমাকে এরকম করে দাঁড় করিয়েছে, জিজ্ঞেস করেছে আমার নাম বলেছি, জিজ্ঞেস করেছে আমার ধর্ম বলেছি, তারপরে গুলির অর্ডার এসেছে। অরুণদের বাবা মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা মধুদা, মা, ভাই সহ পরিবারের ৪ জনকে চোখের সামনে হত্যা করে পাক বাহিনী। দাদা ছুটে আসে, আইসা গেটের সামনে দাঁড়িয়ে না দাঁড়াতে দাদাকে গুলি করে মারে। এরপরে আমার বৌদিকে মারে ওরা। মার সমস্ত শরীরটাকে গুলি করে ঝাঁঝা করে দেয়। 2টা হাতের বাহু 2টা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। বাবা তখন ডানাতে ডান পায়ে গুলি খাওয়া অবস্থা, আহত অবস্থা। জগন্নাথের মাঝখানে দাঁড় করিয়ে ছাত্র, শিক্ষক, কর্মচারীদের দাঁড় করিয়ে তারপর ব্রাশ ফায়ার করে নির্মমভাবে হত্যা করে। হত্যাকাণ্ডের দুর্লভ ভিডিও বাসার জানালা দিয়ে রেকর্ড করেছিলেন তখনকার বুয়েটের শিক্ষক ডক্টর নুরুল। জগন্নাথ হলে একজনকে গুলি করার ওই ভিডিও চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হয়। জগন্নাথ হলে সেদিন গণহত্যায় প্রাণে বেঁচে গিয়েছিলেন হলের ছাত্র কালীরঞ্জন শীল। এখন টিপ দিবে, তখন তার নাকি মাথা ঘুরে গেছে, পড়ে গেছে। সে আর কিছুই টের পায়নি। আর ওরা মনে করছে গুলি করছে, সব শেষ, মরে গেছে, ওরা চলে গেছে। প্রায় ৩-৪ ঘন্টা পরে নাকি তার সেন্স আসছে পরে নাকি মাথা জাগাইতে শুরু করছে। পরে একটা সুইপার, সে কাঁদতেছে, তার স্ত্রী এবং বাচ্চা, হ্যাঁ, তাদেরকে নিয়ে সুইপার একটা কাঁদতেছে। তখন তাকে দেখি আপনি দাদা এখানে, চলেন আপনাকে রাস্তা পার করে দিয়েছি, এখন তো ওরা আবার আসবে। সেদিনের হত্যাকারী পাকিস্তানি সেনাদের বিচার দাবি করেন বিশিষ্ট জনেরা। তারা কিন্তু এখনও তাদের নিজেদের দেশে গণহত্যা অব্যাহত রেখেছে। তো স্বীকৃতি না দিলে, বিচার না করলে ওই গণহত্যাকারীরা আরও উৎসাহিত হবে, আরও গণহত্যা করবে। পাকিস্তানে বালুচিদের উপর গণহত্যা চলছে, সিদ্দিদের উপর গণহত্যা চলছে, সেই সামরিক বাহিনীই করছে। তারা জানে ৩০ লক্ষ মানুষকে হত্যা করে পার পাওয়া যায়। তো এটা অব্যাহত রাখতে তো তাদের কোনো অসুবিধা নেই। ভিকটিমরা যেমন মারা যাচ্ছে বিচার না পেয়ে, গণহত্যাকারীরা শাস্তি না পেয়ে মারা যাচ্ছে। সেই জন্য এই স্বীকৃতির কাজটা, বিচারের কাজটা দ্রুত সম্পন্ন করতে হবে। তো গণহত্যার সাথে জড়িত যারা সেনা কর্মকর্তা পাকিস্তানের, তারা তো এখনও অনেকে জীবিত আছে, তারা পাকিস্তানে বহাল তবিয়তে আছে। তাদের কি কোনো বিচারের সম্মুখীন করার কোনো উদ্যোগ আমাদের দেশ থেকে আমাদের বর্তমান সরকার নিয়েছে কিনা, এটা অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক আদালতে কাঠগড়ায় মানবতা বিরোধী পাকিস্তানি সেনা সদস্যদের দাঁড় করাতে সরকারের ভূমিকা চান বিশিষ্ট জনেরা। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।
প্রতিষ্ঠার 14 বছর পূর্ণ করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যোগ পেরানোর সময়ে ট্রাইব্যুনাল থেকে রায় এসেছে 55টি। শীর্ষ রাজাকারদের রায় এলেও দল হিসেবে জামায়াতের বিচারে অপূর্ণতায় রয়ে গেছে বলে মন্তব্য তদন্ত সংস্থার সমন্বয়কদের। তবে মানবতা বিরোধী বিচারের সফল প্রসিকিউশন টিম বলে দাবি তাদের। রিপোর্ট শাকির আরজুল। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের নিরীহ বাঙালির উপর বর্বর গণহত্যা, ধর্ষণ, নিপীড়ন সহ মানবতা বিরোধী নৃশংসতা চালায়। এসব অপরাধে তাদের সহযোগিতা করে এবং নৃশংসতায় সরাসরি অংশ নেয় এদেশীয় কিছু দোসর। এদের মধ্যে ছিল রাজাকার, আল বদর ও আল শামস বাহিনী। এরপর নানা চড়াই উতরাই পার হয়ে স্বাধীনতার 39 বছর পর মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হয়। আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 2010 সালের 25 মার্চ। পরে 2012 সালের 22 মার্চ ট্রাইব্যুনাল 2 নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। এখন একটি ট্রাইব্যুনালে বিচার কাজ চলমান। মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে গত 14 বছরে 55টি মামলার রায় হয়েছে, আর চলমান মামলার সংখ্যা 30টি। তদন্ত শেষ করে ট্রাইব্যুনালে দাখিল করা প্রতিবেদন 3টি, আর আসামির সংখ্যা 165 জন। রায়ে মোট আসামি 155 জন। আপিল বিভাগের বিচারাধীন 54 জনের মামলা। পলাতক আসামির সংখ্যা 37 জন। মোট মামলা 121 ও আসামি 340 জন। এ পর্যন্ত 6 জনের ফাঁসি সহ 7 আসামির দণ্ড কার্যকর হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর হায়দার আলী বলেন, শীর্ষ রাজাকারদের বিচার সম্পন্ন হয়েছে। বর্তমানে আরও বেশ কয়েকটি মামলার বিচার কাজ চলছে। আরও একটি ট্রাইব্যুনালের প্রয়োজনীয়তার কথা বললেন এই প্রসিকিউটর। একটা লোকাল রাজাকারও যেভাবে মানুষকে মারছে, যে বড় বড় রাজাকার যারা ছিল তারাও মানুষ মারছে, হুকুম দিছে কাজে দুর্ধর্ষেরা সবাই। আমি খুব স্পষ্টভাবে মনে করি যে 30টা মামলা যেহেতু চলমান আছে, আর একটা ট্রাইব্যুনাল আমাদের প্রয়োজন। তদন্ত সংস্থার সমন্বয়ক এম সানাউল হক বলেন, চূড়ান্ত বিচারে দণ্ডিতদের আপিলের নিষ্পত্তি না হওয়া এবং দেশে বিদেশে পলাতক আসামিদের ধরতে না পারায় ভুক্তভোগীদের মধ্যে হতাশা কাজ করছে। দল হিসেবে জামাতের তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিলেও আলোর মুখ দেখেনি এখনো। হতাশা রয়েছে এই বিষয়েও। প্রথমত, জামাতের আমরা তদন্ত করেছি এবং এটা একটা গবেষণামূলক তদন্ত। আমাদের প্রচুর শ্রমঘণ্টা, আমরা সবাই প্রায় ইনভলভ ছিলাম। আইনের বিধান অনুসারে আমরা তদন্ত করি, প্রতিবেদন পাঠিয়ে দিই প্রসিকিউশনে, এরপরে দায়িত্বটা প্রসিকিউশনে পেয়ে এসে যায়। ট্রাইব্যুনালের রায়ের পর সব আইনি প্রক্রিয়া শেষে শীর্ষ পর্যায়ে 7 আসামির দণ্ড কার্যকর হয়। এদের মধ্যে 6 জনের ফাঁসি কার্যকর হয় এবং আমৃত্যু কারাদণ্ড ভোগ করেন জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদি। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ভুটান যৌথ উদ্যোগে কুড়িগ্রামের ধরলার পাড়ে গড়ে উঠছে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল। অর্থনীতির পাশাপাশি উত্তরাঞ্চলে মানুষের ভাগ্য বদলে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল বড় ভূমিকা রাখবে আশা সংশ্লিষ্টদের। এলাকা পরিদর্শনে 28 মার্চ কুড়িগ্রামে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের রিপোর্ট, জানাচ্ছেন তৌহিদুর রহমান। কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের সোনাহাট স্থলবন্দর সড়কের পাশে গড়ে তোলা হচ্ছে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল। ইতিমধ্যে জমি অধিগ্রহণ সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। গত 10 মার্চ ভুটানের রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেছেন। এবার সরজমিন পরিদর্শনে আসছেন স্বয়ং ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক। এতে খুশি অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা কুড়িগ্রামের সাধারণ মানুষ। এখানে অর্থনৈতিক অঞ্চল হলে এর সুফল আমরা সবাই ভোগ করতে পারবো। কিছু লোকের কর্মসংস্থান হবে, কিছু লোক ব্যবসা বাণিজ্য করতে পারবে। ভুটানের সাথে এই জেলার দূরত্ব কম, সড়ক সংযোগও ভালো। অর্থনৈতিক অঞ্চলটি নিয়ে আশাবাদী স্থানীয়রা। ইকোনমিক জোন এটি কুড়িগ্রামের ভাবমূর্তিকে পরিবর্তন করবে, কুড়িগ্রামের বেকারত্বের হার কমাবে। তাহলে আগামীতে কুড়িগ্রামের একটা উন্নয়ন ঘটবে, এই আশা ব্যক্ত করতেছি। সরকার যেন এটা যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। অর্থনৈতিক অঞ্চল নিয়ে আশাবাদী ভুটানের রাষ্ট্রদূত। We are confident that we will be able to set up factories, industries that will be beneficial not only for Bhutan but also for the people of Bangladesh, particularly people of Kurigram. ইতিমধ্যে আমরা 133.92 একর খাস জমি বেজা বরাবর হস্তান্তর করেছি। তাছাড়াও প্রায় 86 একর জমি নতুন করে অধিগ্রহণের প্রস্তাব
আমরা বিবেচনা করছি এবং সেই সাথে আমরা আনুষঙ্গিক কাজগুলো করছি। 219 একর জমির উপর গড়ে তোলা হবে কুড়িগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চল। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার বিশেষ আয়োজন বিকাশ ঈদ কেনাকাটা। গরমের পাশাপাশি চলছে বৃষ্টির ঘনঘটা। ঈদকে সামনে রেখে তাই ফ্যাশন হাউসগুলো এনেছে নানা বৈচিত্র্যের পোশাক। আর ফ্যাশন সচেতন মানুষদের কেনাকাটায় স্বাচ্ছন্দ্য দিতে বিকাশ দিচ্ছে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার। রিপোর্ট মিনালা দিবার। বছরের অন্যতম বড় উৎসব ঈদ উল ফিতর। এই উৎসব ঘিরে উৎসাহ উদ্দীপনা থাকে সবার মাঝেই, আর সেই উদ্দীপনার বড় অংশই নতুন পোশাক। ঈদ উপলক্ষে আরামদায়ক পোশাক এনেছে মেন্স ওয়ার্ল্ড। রাজধানীর এলিফ্যান্ট রোডে মেন্স ওয়ার্ল্ডের শোরুমে ছেলেদের জন্য থাকছে নানান ডিজাইনের পোশাক। নতুন ডিজাইনের ক্যাজুয়াল শার্ট, ফর্মাল শার্ট, টি শার্ট, পলো শার্ট, শর্ট ও লং পাঞ্জাবি, প্যান্ট ও বেল্ট নিয়ে হাজির হয়েছে মেন্স ওয়ার্ল্ড। এক্সক্লুসিভ পাঞ্জাবি আছে আমাদের এখানে, কাবলি সেট আছে সব বয়সী লোকদের জন্য। মেন্সল নতুন পাঞ্জাবি যেমন আপনার কাবলি সেট। ঈদে কেনাকাটায় আনন্দ বাড়িয়ে দিতে মেন্স ওয়ার্ল্ডের সাথে যুক্ত হয়েছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ। কেনাকাটায় বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন 500 টাকার কুপনে 5% পর্যন্ত ক্যাশব্যাক। ক্যাশব্যাক অফারটা বিকাশ থেকে দিচ্ছে 200 টাকা। তো 200 টাকার অফারটা যেমন কাস্টমার পেতে গেলে প্রথম পেমেন্টে পাবে 100 টাকা, নেক্সট ডে যদি পেমেন্ট করে সেক্ষেত্রে পাবে আর 100 টাকা, এই নিয়ে টোটাল 200 টাকা। বিকাশের এমন উপহারে ক্রেতাদের পাশাপাশি খুশি বিক্রেতারাও। বিকাশ আমাদের ক্যাশব্যাক দিচ্ছে 200 টাকা। আর আমি মেন্স ওয়ার্ল্ড থেকে শপিং করছি, সেখানেও আমি প্রথম পারচেসে 100 টাকা ক্যাশব্যাক পেয়েছি। ক্যাশব্যাকটা পেয়ে আমার ভালোই লাগতেছে, আসলে পেমেন্ট করে একটা ক্যাশব্যাক পেলাম। আমরা বিকাশে আমরা যে কোনো অনলাইন বা যে কোনো শপিংয়ে আমরা বিকাশ পেমেন্ট করতে পারছি, এটা আমাদের জন্য খুবই উপকৃত হয়েছে। মানুষের টাকা পয়সা টান দিতে পারছে না, দেখে নিতে পারছে না, আমাদের জন্য এটা সুবিধা হচ্ছে বিকাশের জন্য আর কি। বিকাশকে ধন্যবাদ সুযোগটা করে দেওয়ার জন্য, এবং আমাদেরও সবার একটা উপকার হয়েছে বিকাশের কল্যাণে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সময় নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। ঈদ সামনে রেখে ব্যস্ত সৈয়দপুর রেলওয়ে কারখানা, চলছে পুরাতন কোচ মেরামতের কাজ। আপনারা দেখছেন সকাল 9:21 সংবাদ। ঈদযাত্রায় ট্রেনের যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়াতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে পুরাতন কোচ মেরামতের কাজ। লক্কর ঝকর কোচ ঝকঝকে চকচকে করে তুলতে চলছে নিরলস প্রচেষ্টা। কর্মকর্তা কর্মচারীদের এখন দম ফেলার ফুরসত নেই। নির্ধারিত সময়ে সব কোচ মেরামত করে ট্রাফিক বিভাগে হস্তান্তরের চেষ্টায় তারা। নীলফামারীর প্রতিনিধি তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। ঈদ উৎসবকে কেন্দ্র করে ট্রেনের যাত্রী বাড়ে কয়েক গুণ। ঘরে ফেরা মানুষের বাড়তি চাপ সামলাতে এবার রেলে যুক্ত হবে 110টি কোচ। এসব কোচ মেরামতে ব্যস্ত সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিকরা। তাদের অক্লান্ত পরিশ্রমে এরই মধ্যে প্রস্তুত 74টি কোচ। কারখানার বিভিন্ন বিভাগে বাকি কোচের মেরামত চলছে জোরে সোরে। লক্কর-জক্কর ও রংচটা কোচগুলো মেরামতের পর ফিরছে নতুন রূপে। কাজের খুব প্রেসার চাপ বাড়ছে, এখন পর্বের সময় অর্থ দিতে হবে আমাদেরকে, তাও দিচ্ছি আমরা। নতুন কোচগুলো মেরামতের জন্য আসে, সেই কোচগুলো আমরা মেরামত করে থাকি অক্লান্ত পরিশ্রম করে। 36 জন লোক দিয়ে আমাদের টার্গেট ফিল আপ করা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আমাদের ইন্ডিয়ান, ইন্দোনেশিয়ান, ডেনমার্ক, বাংলা গাড়ি যত সিট এবং ব্যাগ আমাদের এখানে মেরামত করার জন্য দেওয়া হয়। কর্মকর্তারা জানান, চাহিদার মাত্র 27% জনবল নিয়ে চলছে কারখানা। নির্ধারিত সময়ে কোচ প্রস্তুত করতে বাড়তি কাজ করানো হচ্ছে শ্রমিকদের। নির্দিষ্ট টাইমের মধ্যেও
আউটটার্ন দিতে আমরা আপ্রাণ চেষ্টা করব এবং আউটটার্ন দেওয়ার পরেও যদি আমাদের সময় বেঁচে যায় বা সময় থাকে আরও কিছু কোচ আউটটার্ন দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। আমরা সৈয়দপুর রেলওয়ে কারখানা কোচ মেরামত করছি। আমাদের এবারেও 110টি কোচ আমরা ডিভিশনে হস্তান্তর করব। আমরা অলরেডি 74টি কোচ দিয়ে দিয়েছি, বাকিগুলো আমরা এই সামনে 14 কর্মদিবসের ভিতরে দিয়ে দিতে পারব। শ্রমিকদের নিরলস প্রচেষ্টায় নির্ধারিত সময়ে 110টি কোচ হস্তান্তর করা সম্ভব হবে বলে জানান সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মকর্তারা। সমর ইসলাম, 21 টেলিভিশন। নেত্রকোনা দেবদেবীর মতো বাবা মায়ের পূজা অর্চনা দৃষ্টি কেড়েছে সবার। সন্তানদের সুপথে চলতে ব্যতিক্রমী এই আয়োজন ভূমিকা রাখবে বলছেন আয়োজকরা। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার প্রত্যন্ত গ্রাম কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাবা মাকে দেবতার মতো ব্যতিক্রমী পূজা অর্চনায় হাজারো মানুষের মিলন মেলা। আশপাশের ২৬ গ্রামের নারী পুরুষেরা মৃত বাবা মায়ের ছবিতে এবং জীবিতদের পা ছুঁয়ে ভক্তি প্রণাম ও ধুইয়ে দেন। সন্তানদের মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেন বাবা মায়েরাও। পিতামাতাকে কেন্দ্র করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা, সেটা আমরা অনেক গ্রন্থে পেয়েছি, উপনিষদে এই কথা বলা আছে। পিতামাতার জায়গায় জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ, এটা শিক্ষার জন্য আমাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের মতো যুবক যারা আছি, আমরা যারা মাতা পিতার প্রতি শ্রদ্ধা প্রেম ভক্তি আছে, আমাদের এই পূজার ধারা যেন সমাজ এবং রাষ্ট্রে এটা প্রচারিত হয়। যাবতীয় অশুভ, অমঙ্গল, অকল্যাণকরের বিরুদ্ধে এই পূজা। আর যেন কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে থাকতে না হয়, তারা যেন অবহেলা বা অনাহারে না থাকেন, সে প্রার্থনা সন্তানদের। বৃদ্ধাশ্রম না গিয়ে মা বাবাকে বাড়িতে পূজা করে তারা সুখ শান্তিতে বসবাস করতে পারবে। স্যারের মাধ্যমে আমরা নতুন একটা শিক্ষা নিয়েছি, যেটা আমাদের এই শিক্ষা দেয় যে হয়তো বাংলাদেশে পিতামাতা বা বৃদ্ধাশ্রম বলতে যে জিনিসটা, সেটা হয়তো থাকবে না। সকল মা বাবার প্রতি যেন শ্রদ্ধা ভক্তি থাকে, তার জন্য এই পূজাটা প্রতিষ্ঠিত করা হয়েছে। মন্ত্র পাঠ করিয়ে পূজা পরিচালনা করেন পুলিশের অতিরিক্ত আইজি দেবদাস ভট্টাচার্য। তিনি বলেন, বাবা মাকে দেবতা জ্ঞানে পূজা করলে সন্তান বিপথগামী হতে পারে না। প্রত্যেকটি সন্তান যদি তার মা বাবাকে শ্রদ্ধা করে, দেবতা জ্ঞানে যদি পূজা করে, এবং প্রত্যেকটি মা বাবা যদি তার সন্তানকে, তাদের উপরে যে অর্পিত দায়িত্ব সন্তানকে লালন পালন করা, সেটি যথাযথভাবে যদি করে, তাহলে আমাদের সন্তানেরা বিপদগামী হবে না, নষ্ট হবে না। এই পূজা বাবা মাদের যত্নে রাখার পাশাপাশি সন্তানদের কল্যাণ বয়ে আনবে, প্রার্থনা সবার। সমর ইসলাম, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরো একবার। ৭১ এদিন অপারেশন সার্চ লাইটের নামে চলে গণহত্যা, আন্তর্জাতিক আদালতে বিচার দাবি। মানবতা বিরোধী বিচারের সফল ট্রাইব্যুনাল, দাবি প্রসিকিউটরে পলাতক আসামিদের ধরতে না পারায় হতাশা। কুড়িগ্রামে গড়ে উঠছে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল, উত্তরাঞ্চলবাসীর ভাগ্য বদলে যাওয়ার প্রত্যাশা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।